আগামীকাল থেকে তারেক রহমান সরকারের প্রথম বাজেট অধিবেশন প্রস্তুত করলেন সংসদীয় দলকে। চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, নওগাঁ সহ বিভিন্ন সীমান্তে আজও পুশিনের অপচেষ্টায় বিএসএফ। ৭৮ জনকে ফিরিয়ে দিয়েছে বিজিবি। শোকজের জবাব না পেলে ৮ দিনের বিরুদ্ধে ব্যবস্থা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল বন্ধ নয়, ভুক্তভোগীরা চান দায়ীদের শাস্তি। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামীকাল, দ্রুত কার্যকরের দাবি বাবার। জাতীয় শিশু সুরক্ষা টাস্কফোর্স গঠনের আহ্বান বিশিষ্টজনদের। ঢাকা আর বাসযোগ্য নয়, প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে, মন্তব্য মির্জা ফখরুলের। চলছে দেশকে দুর্নীতির চক্রমুক্ত করার চেষ্টা, জানালেন তথ্যমন্ত্রী। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাজেট অধিবেশন শুরু হচ্ছে রবিবার। এর আগের দিন আজ প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। বিকেল 3:30টায় সংসদ ভবনের 9ম তলায় সরকারি দলের সভাকক্ষে এই সভা শুরু হয়। কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। চিফ হুইপ নুরুল ইসলাম মনির সঞ্চালনায় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী সহ সরকারি দলের সংসদ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। রবিবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসবে। আগামী 11 জুন সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও গভীর করার পাশাপাশি বিস্তৃত পরিসরে উন্নীত করতে আগ্রহী তুরস্ক। দৃঢ় ভিত্তির ওপর গড়ে ওঠা সম্পর্ককে এগিয়ে নিতে, বিশেষ করে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানোর উপর জোর দিচ্ছে আঙ্কারা। 3 দিনের বাংলাদেশ সফরে এসে ঢাকা আঙ্কারা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এসব কথাই বলেছেন তারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক সহযোগিতার পাশাপাশি রোহিঙ্গা সংকটে পাশে থাকার কথাও জানান সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকারকে সহায়তা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিম জাহানাবাদী। সবাই সহায়তা করলে বাংলাদেশ পুনর্গঠিত হবে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশে ইরান যুদ্ধের প্রভাব নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন ইরানের রাষ্ট্রদূত। তিনি বলেন, তারেক রহমানের হাতে মুসা নবীর লাঠি নাই যে সেই লাঠি দিয়ে বাড়ি দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। পার্লামেন্ট সহ সবার তারেক রহমান সরকারকে সহায়তা করার কথা বলেন জালিল রাহিম জাহানাবাদী। হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ছাড়াতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে বলেও জানান তিনি। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ যাতে সহজে চলাচল করতে পারে সেজন্য ইরান সরকারকে জোর দিয়ে বলেছেন বলে জানান দেশটির রাষ্ট্রদূত। তিনি হুঁশিয়ারি দেন, ইরান পরাজিত হলে আমেরিকা, ইসরায়েল পরবর্তীতে তুরস্ক, পাকিস্তান, মিশর সহ অন্যান্য মুসলিম দেশ আক্রমণ করবে। সেমিনারে সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাউত হোসেন সহ অন্যরা বক্তব্য রাখেন। লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ সীমান্তের শূন্য রেখা থেকে মোট ৭৮ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। অন্যদিকে পঞ্চগড় সীমান্তের শূন্য রেখায় এখনও অবস্থান করছে নারী, শিশু সহ 10 জন। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে 11, মেহেরপুর সীমান্ত দিয়ে 6 জন ও হিলি দিয়ে 5 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। বিভিন্ন সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। লালমনিরহাটের 3টি সীমান্ত দিয়ে নারী পুরুষ সহ 33 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টার পর 2 সীমান্তে অবস্থানরতদের সরিয়ে নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। হাতীবান্ধা ও আদিতমারি সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হলেও পাটগ্রাম সীমান্তে এখনও কয়েকজন শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছেন। এ অবস্থায় পুরো সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙাবাড়ি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা 28 জনকেও ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশিনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়েছে। এছাড়াও নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় নারী, পুরুষ, শিশুসহ 17 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। শনিবার রাত 1টার দিকে বিএসএফ সদস্যরা ওই 17 জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
এদিকে পঞ্চগড় সীমান্তে এখনও অবস্থান করছে পুশিন হওয়া নারী ও শিশুসহ ১০ জন। শুক্রবার ভোররাত থেকে সদর উপজেলার বড়বাড়ি সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছে তারা। পুশিন হওয়াদের মধ্যে ৩ শিশু, 2 নারী ও 5 জন পুরুষ রয়েছেন। চলমান পরিস্থিতির মাঝেই মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে 9 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর বাধায় তা পণ্ড হয়েছে। ভারত থেকে ঠেলে দেওয়া 6 জন বর্তমানে নোম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছে। এই 6 জনকে ভারতে ফেরত পাঠাতে বিজিবি পতাকা বৈঠক করতে বিএসএফকে চিঠি দিয়েছে। পুশিনের চেষ্টা হয়েছে হিলি সীমান্তেও। ভারতীয় 5 জন নাগরিককে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ, তবে রুখে দিয়েছে বিজিবি। শনিবার ভোরে ঘাসুরিয়া সীমান্তে এ ঘটনা ঘটে, নিশ্চিত করেছে জয়পুরহাট 20 বিজিবি। এ সীমান্তে অবৈধ পুশিন ঠেকাতে বিজিবির পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরাও কাজ করছেন। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় দেয়া শোকজের জবাব না পেলে আইন অনুযায়ী আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের একথা জানান তিনি। আদ্দিন হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী অবহিত রয়েছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, রাজুক, পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস যার যার অবস্থান থেকে আদ্দিন হাসপাতালের বিষয়ে ব্যবস্থা নেবে। সরকার বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স দেশে তৈরির পরিকল্পনা করছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমরা আইনানুগভাবে সকল দিক বিবেচনা করে গতকাল বিকালে তাদের অফিসে আমরা নোটিশটা নিয়েছি এবং তাদের হাতেও নোটিশ পৌঁছিয়েছি। আগামীকাল রবিবার বিকালের মধ্যে এরা উত্তর দিতে হবে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। আমরা যদি সেই উত্তরে তাদের সন্তুষ্টজনক না হই, আমরা আইনানুগভাবে যতটুকুন পর্যন্ত যাওয়া দরকার আমরা ততটুকুন পর্যন্ত শাস্তির বিধান জনস্বার্থে, মানুষের জীবনের স্বার্থে আমরা নিশ্চিত করব। 6 শিশু মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করার জন্য সরকার যে নোটিশ পাঠিয়েছে তা বেআইনি বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। রাজধানীর একটি হোটেলে হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগীর পরিবারের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তবে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেও হাসপাতাল বন্ধ করে দেওয়ার পক্ষে নয় ভুক্তভোগীর পরিবারগুলো। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় 2 জন স্টাফকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর পর সরকারের নেওয়া পদক্ষেপ বিষয়ে সংবাদ সম্মেলনে আসেন আইনজীবী শিশির মনির। এ সময় তার সঙ্গে ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। স্বপ্রণোদিত হয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজনের কথা জানান শিশির মনির। My role is in between an arbitration. It is in between an arbitrator. We are trying to handle the issue with full satisfaction of all concerned. জানান 6 নবজাতক মৃত্যুর ঘটনায় পরিবারের দায়ভার নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আদ্দিন হাসপাতাল এই ঘটনায় ভুক্তভোগীদের পাশে আজীবন দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম, ভুক্তভোগী পরিবারের কোনো সদস্য অর্থাৎ মা, বাবা কিংবা ভাই বোন যতদিন জীবিত থাকবেন তারা আদ্দিন হাসপাতালে সকল রোগের ফ্রি চিকিৎসা পাবেন ঔষধ ব্যতীত। স্বাস্থ্য অধিদপ্তরের করা তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথাও জানান শিশির মনির। আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে লাইসেন্স ক্যান্সেল করার জন্য যে নোটিশ পাঠিয়েছে, দিস ইজ আনলফুল। দে ক্যানট সেন্ড দিস টাইপ অফ নোটিশ। এটা উই উইল ফাইট লিগালি। এবং যে ঘটনার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে আইনের কথা বলা হয়েছে, সে আইন হলো দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982। এই অর্ডিন্যান্সের আলোকে যে কারণে একটা হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করা যায়, এই ধরনের কোনো কারণ এখানে বিদ্যমান নাই। হাসপাতালটির ব্যাপারে নিজেদের অবস্থানের কথা জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এটাতে তো আসলে এটার কাভারেজ কখনো আদ্দিন কর্তৃপক্ষ দিতে পারবে না, আর আর মানে আমরাও সান্ত্বনা পাবো না, ঠিক আছে, কেউ দিতে পারবে না। তবে আমরা যেটা চাই, আদ্দিন কর্তৃপক্ষের যে সার্ভিস
তারা যেভাবে মানে এই সার্ভিসটা দিচ্ছে এটা যেন অব্যাহত থাকে। সাংবাদিক মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ। যে ব্যবহারটি করেছে যেটা অ্যাকসেপ্টেড না, উইল দ্যাট স্যাটিসফাই ইউ? এনিওয়ে, আমরা দুজন স্টাফকে সাসপেন্ড করেছি অলরেডি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার রায় কাল। বৃহস্পতিবার মামলার যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। এর ফলে রামিসা হত্যাকাণ্ডের 20 দিন এবং বিচার শুরুর মাত্র 7 দিনের মধ্যে চাঞ্চল্যকর এই মামলার রায় হতে যাচ্ছে। বৃহস্পতিবার যুক্তিতর্কের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আসামিরা কিভাবে অভিযুক্ত, সাক্ষীরা আসামিদের বিষয়ে কি বলেছেন এবং আইনের বিভিন্ন তথ্য উপাত্ত ও রেফারেন্স তুলে ধরেন। এই মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু আদালতে বলেন, সাক্ষীরা আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন, তাই তিনি আদালতের নিকট আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেন। অন্যদিকে আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কলিমুল্লাহ আসামি সোহেল রানা ঘটনার সময় নেশাগ্রস্ত ছিলেন। আদালতে তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের আর্জি করেন তিনি। বিচারের পাশাপাশি রায়ও দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন শিশু রামিসার বাবা। রাজধানীতে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এই দাবি জানান তিনি। দেশে শিশু নির্যাতন ও সহিংসতার ঘটনা বাড়ছে উদ্বেগজনক হারে। এমন পরিস্থিতিতে শিশু সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি নির্যাতন প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান জানান পেশাজীবীরা। শিশুদের সুরক্ষায় সব শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে একটি জাতীয় শিশু সুরক্ষা টাস্কফোর্স গঠনের আহ্বান জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার। শুভ মাহফুজের রিপোর্ট। আমি তো রামিসার বাবা হয়ে থাকতে চাইনি, একজন ধর্ষিতার বাবা হয়ে থাকতে চাইনি। আমি তো আব্দুল হান্নান মোল্লা হয়ে রামিসার গর্বিত পিতা হয়ে থাকতে চেয়েছি। শিশু রামিসার ধর্ষণ হত্যা মামলার রায় ঘোষণার আগের দিন শিশু নির্যাতন ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে এভাবেই কান্নায় ভেঙে পড়েন রামিসার বাবা। দাবি জানান বিচারের পাশাপাশি রায়ও যেন দ্রুত কার্যকর হয়। আমি আশা করি কালকে যে রায় হবে সে রায় বাংলাদেশের একটা ইতিহাস গড়বে এবং সর্বোচ্চ একটা রায় আমি বাবা হিসেবে প্রত্যাশা করছি। আলোচনায় তথ্য প্রকাশ করা হয়, দেশে প্রতি 10 জন শিশুর মধ্যে 9 জনই শিকার হয় শারীরিক কিংবা মানসিক নির্যাতনের। একই সাথে উঠে আসে নারী নির্যাতনের ঘটনাগুলো। এ সময় বক্তারা বলেন, মাদকসহ সমাজের কয়েকটি বড় ব্যাধি নির্মূল করতে পারলে শিশু নির্যাতনের ঘটনাগুলো উল্লেখযোগ্যভাবে কমে আসবে। মোট শিশুর নির্যাতনের একটি বড় অংশ জুড়েই যৌন নিপীড়ন এবং সহিংসতার শিকার হচ্ছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পরিচিত বা নিকট আত্মীয় দ্বারাই শিশুরা বেশি নিগৃহের শিকার হচ্ছে। বৈঠকে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতন বা শিশু হত্যার ঘটনা কমাতে শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। আর জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের মতে সমন্বিত উদ্যোগ নিলে শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব। অনতি বিলম্বে একটা টাস্ক ফোর্স গঠন করতে পারেন, করে সমাজের সর্বস্তরের মানুষকে অর্থাৎ যারা লিডিং পজিশনে আছেন তাদেরকে ডেকে অভিমত নিয়ে একটা ন্যাশনাল কমিশন ফর চাইল্ড প্রোটেকশন করা যেতে পারে। আর রামিসা কবরে চলে গেছে, কিন্তু যে যার কালকে ফাঁসির আদেশ হবে অথবা যাবজ্জীবন অথবা যেটাই হোক না কেন, সেটা তো আপনার সন্তান, সে দায় তো আপনার ঘাড়ে নিতে হবে। সরকার কি নিচ্ছে সেই দায়? নিচ্ছে না, সরকার কিন্তু নেবে না। সো সবাই অ্যাওয়ার্ড হই, সবাই একটু সচেতন হই, আদারওয়াইজ এই সোসাইটিকে রক্ষা করা আমাদের কারো পক্ষে সম্ভব হবে না। আমরা গভর্নমেন্ট 24 ঘন্টা অ্যাকাউন্টেবল হতে রাজি আছি, বসে আছি হওয়ার জন্য। আমরা চাই একটা রিভলিউশন, সেই রিভলিউশন করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। কঠোর আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে শিশুদের জন্য আরও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন বক্তারা। সেখানে শেষ না হয়ে যায় এবং সেটি যেন রেগুলার ফলো আপ হয়। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকাকে বাসযোগ্য মনে করে না বিএনপি মহাসচিব ও এসজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই শহরে নিঃশ্বাস নেওয়ার অবস্থা নেই, প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে। এই অবস্থা থেকে বের হতে না পারলে বসবাস করতে পারবে না কেউ। কাঠামোগত পরিকল্পনাগুলোকে বাস্তবায়নের তাগিদ দেন এসজিআরডি মন্ত্রী।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন উদ্যোগ দক্ষিণের জানালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি জানান, বর্তমান সরকার এমন একটি শহর গড়ে তুলতে চায় যাতে নাগরিকরা সব সুযোগ সুবিধা পায়। জলাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, পানি বিশুদ্ধ করা, যে কোনো দুর্যোগের পর জরুরি উদ্ধার তৎপরতা, বুড়িগঙ্গা, তুরাগ সহ ঢাকার চারপাশের নদীগুলোর ড্রেজিং করা সহ নাগরিক সব সুবিধা বাড়ানোর কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। 63 সাল থেকে কলেজে পড়াশোনা, ঢাকা কলেজে পড়তে এসেছি। তখন যে ঢাকা শহর ছিল, সেই ঢাকা শহর আর এখন সে ঢাকা শহরে আকার আসার পতন স্বাভাবিক। মানুষ বেড়েছে, নগরায়ন বেড়েছে, সবকিছু বাড়বে, কিন্তু পরিকল্পিতভাবে কিছু হয় না। আপনার ড্রেনেজ নেই বললেই চলে। ড্রেনেজ যেগুলো তৈরি করা হয় হাজার হাজার কোটি টাকা ব্যয় করে, সেই ড্রেনেজগুলোতে পানি নির্গমন হয় না। এগুলো প্রবলেমস। এইগুলো আমাদের প্রশাসন সাহেব এসছেন, এরপর ইলেকশন তো হবেই, কারণ সিটি কর্পোরেশন ইলেকশন হতে হবে। যারা দায়িত্বে আসবেন তারাও এই বিষয়গুলোকে সিরিয়াসলি দেখবেন। আমি এটুকু বলতে পারি যে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা এটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা দেখতে চাই। দুর্নীতির চক্র থেকে দেশকে বের করে আনার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা প্রতিষ্ঠায় কাজ করছে সরকার, জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, 0 থেকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ানো হবে না। আরিফিন শাওনের রিপোর্ট। এক দশক দেড় দশক যাবত হয়েছে। সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। মন্ত্রীর বক্তব্যে উঠে আসে বিগত সরকারের ভঙ্গুর অর্থনীতির অবস্থা। এ সময় বিভিন্ন খাতের উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি ও মানি লন্ডারিং সহ বিগত সরকারের সময়কার নানা অপরাধের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। প্রায় এক দশক দেড় দশক যাবত হয়েছে লুটপাটের। আপনারাই তো গণমাধ্যম ছিলেন এবং সেখানে জবাবদিহিতা কতটুকু তাদের কাছ থেকে পেয়েছেন, এবং আপনাদের মতো এরকম দক্ষ গণমাধ্যমের সামনে দিয়েই কিন্তু এই কাজগুলি ঘটেছে। আজকে যে বিদ্যুৎ পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আছি, এবং আপনারা নিশ্চয়ই বোঝেন যে এত দীর্ঘ দুর্নীতির যে একটা চক্র, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানিকে ঘিরে, আবার সেখান থেকে বের হয়ে আসাটা কি পরিমাণ সময় লাগতে পারে আপনারা নিশ্চয়ই বোঝেন। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় 65% গ্রাহকের ক্ষেত্রে কোনো দাম বাড়বে না। কথা হচ্ছে আমাদের দেশে জ্বালানি, আপনারা খেয়াল করেছেন আমরা অফশোর মানে গ্যাস উত্তোলনের জন্য অলরেডি কাজ শুরু করেছি। আমাদের অনশোর যা আছে সেটা করব। একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীর জ্বালানি আমরা যদি নিজের উপরে মোরলেস ডিপেন্ডেন্ট হয়ে পড়তে না পারি, যদি না পারি সেটা করতে, আমাদের জ্বালানি নিরাপত্তায় ঝুঁকি আছে। এদিকে সকালে রাজধানীর গুলশানে বাংলাদেশ অ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে কৃষি খাতকে সরকার গুরুত্বের সাথে দেখছে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। অনুষ্ঠানে 7 জন সাংবাদিক সহ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। পুঁজিবাজারে কোম্পানির তালিকাভুক্তিতে শুল্ক সুবিধা সহ এবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সমসংখ্যক 7টি করে প্রস্তাবনা দিয়েছে। আর প্রায় 1.5 যুগ পর ক্ষমতায় আসা বিএনপি সরকারের কাছে পুঁজিবাজারের জন্য ভালো কিছু চান বিনিয়োগকারীরা। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। প্রতি অর্থ বছর বাজেটের আগে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ছাড়াও শেয়ার বাজার সংশ্লিষ্ট এনবিআর কাছে কিছু প্রস্তাবনা দেওয়া রেওয়াজের মতো। এর কিছু বাজেটে প্রতিফলন হলেও বাজারের চেহারার তেমন পরিবর্তন হয়নি। আর শেয়ার বাজারে বড় কোনো ধস হলে 2-1 বছরের মধ্যে আবার ঘুরে দাঁড়ানোর ঘটনা দেশে দেশে রয়েছে। কিন্তু বাংলাদেশের 2011 সাল থেকে দীর্ঘ 15 বছরের শেয়ার বাজার ঘুরে দাঁড়ায়নি। পরিবর্তিত বাংলাদেশে এবার কি শেয়ার বাজার ঘুরে দাঁড়াবে তা দেখার অপেক্ষায় সংশ্লিষ্টরা। আমরা সবসময় বোঝানোর চেষ্টা করতেছি যে দেশের ইকোনমির বাইরে আপনি আসলে রাখতে পারবেন না পুঁজিবাজারকে। এখন এটা সরকারকে অনুধাবন করতে হবে। সরকার আসলে প্রকৃতপক্ষে এই অনুধাবনটা এখন পর্যন্ত করেন নাই। আমরা এবারই পেয়েছি একমাত্র অর্থমন্ত্রী যিনি পুঁজিবাজারের মানুষ। হয়তো এখন একটা চেঞ্জ আসতে পারে আশা করি, যদি উনি ওনার এনবিআরকে যদি কোনোভাবে বোঝাতে পারেন। বিনিয়োগকারী হয়তো হাউতাশ করতেছে, তারা কোনোটাই দে ডোন্ট সি এনি লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল। ওভারঅল ক্যাপিটাল মার্কেট রিহলিং করতে হবে, সেটা অর্থমন্ত্রী মহোদয় সেদিনও বলেছেন, উনি সবার সামনে বলেছেন। রিস্ট্রাকচারিং করতে হবে এবং এটাকে ব্রড বেসড করতে হবে, এটাকে পার্টিসিপেটরি করতে হবে। বাজারে ভালো কোম্পানির তালিকাভুক্তিতেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষক ও বাজার সংশ্লিষ্টরা। একটা কোম্পানি নতুন আনন,
মাল্টিনেশনাল থেকে, একটা লোকাল কোম্পানি সরকারি ওনারশিপ থেকে আনে, শুরু করেন, তারপর বাকিটা চলতে থাকবে। এখন তো কোনোটাই হাঁটতেছে না। সরকার অবশ্যই সময় চাইছে, সময় নিচ্ছে, সময় দেওয়াই হচ্ছে। আমাদের বিনিয়োগকারীদেরকে একটু ধৈর্য ধারণ করতে, উইদাউট নিউ লিস্টিং কিচ্ছু হবে না এখানে। আর সেটা সোর্সটা কি? ওই যে বললাম মাল্টিনেশনাল কোম্পানি। আচ্ছা, তারা কেন আসবে? তারা বারবার বলতেছে হোয়াই শুড ইউ গো ফর লিস্টিং, উই ডোন্ট রিকোয়ার দ্য ক্যাপিটাল। এখানে তাদেরকে জোর করে তো আর আনা যায় না, তাদেরকে ইনসেন্টিভ দিতে অসুবিধাটা কি? কিন্তু এনবিআর ওইভাবে চিন্তা করবে না, এটা তাদের কাজ না, চিন্তাটা করতে হবে সরকারকে। আমরা কি করেছে কি না করেছে সেটার চাইতে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমি মনে করি যে আমাদের এখানে ভালো ভালো কোম্পানি যারা লিস্টেড হয়, এই ভালো কোম্পানি লিস্টেড করার জন্য যা যা করণীয় দরকার আমাদের সবার আসলে সেই কাজটাই করতে হবে। বিএনপি সরকারের কাছে বিনিয়োগকারীদেরও এবার প্রত্যাশার পারদ উঁচুতে। মাননীয় অর্থমন্ত্রী যেহেতু পুঁজিবাজার বোঝেন, পুঁজিবাজারের উনি আদ্যপান্ত ওনার সমস্যা এবং সম্ভাবনা সবগুলোই ওনার জানা। সো আমরা আসন্ন বাজেটে মানে প্রত্যাশা করছি যে উনি এমন ঘোষণা দিবেন যে ঘোষণার কারণে পুঁজিবাজার তার কাঙ্ক্ষিত গতিশীলতা ফিরবে। এদিকে আগামী 2 মাসের মধ্যে শেয়ার বাজারকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে সরকার। অর্থমন্ত্রীর এমন বক্তব্য আশা জাগিয়েছে বিনিয়োগকারীদের। ক্যাপিটাল মার্কেটের জন্য উইল হ্যাভ টু ডু এভরিথিং। কারণ হচ্ছে আমাকে ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে গ্রাজুয়েট করতে হবে। দেন আই উইল হ্যাভ দ্য অ্যাক্সেস টু $1 trillion ফান্ড অ্যাভেলেবল গ্লোবালি, এবং দ্যাট উই আর গোয়িং টু ডু ইন নেক্সট 2 months। বিনিয়োগকারীদের দৃষ্টি এখন বাজেটের দিকে। তাদের আশা দীর্ঘ 1.5 যুগের হতাশা দূর করবে বিএনপি সরকার। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। প্রতিদিনই দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। স্থানীয় হাসপাতাল কিংবা ক্লিনিক থেকে রোগী পাঠিয়ে দেওয়া হচ্ছে রাজধানীর হাম ডেডিকেটেড হাসপাতালে। রোগী সামাল দিতেও হিমশিম খাচ্ছেন। চিকিৎসা সেবা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে নারাজ বেশিরভাগ ডেডিকেটেড হাসপাতাল। সংক্রমণের অজুহাত দিয়ে হাসপাতালেও প্রবেশীয় বিধিনিষেধ আনা হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় হামে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। মহাখালী ডিএনসিসি হাসপাতাল ঘুরে এসে আরও জানাচ্ছেন সৈকত সাদিক। মিরপুরের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী আবুল বাশার হামে আক্রান্ত 11 বছর বয়সের ছেলেকে মহাখালী হাম ডেডিকেটেড হাসপাতালে 4 দিন ধরে ভর্তি করিয়েছেন। ছেলে একটু সুস্থ হলেও বমি কমেনি। স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তির পর ওষুধ টেস্ট বাবদ 11,000 টাকা খরচ করেছেন। ফুটপাতে ফার্মেসির থেকে আমি ওষুধ নিয়েছি, ওষুধ নিয়ে খাওয়ানোর পরে কোনো তা কিছু হইতেছে না। পরে ওই ফার্মেসিতে আবার অবজেকশন জানাইছি, সে আবার পরীক্ষা দিয়েছে আমারে। তা আমি প্রাইভেটভাবে পরীক্ষা করাইছি 4200 টাকা দিয়ে। পরীক্ষা টরীক্ষা করানোর পরে ধরা খাইছে হাম এবং টাইফয়েড এবং আপনার ওই যে প্রসাবে ইনফেকশন, এটি ধরা খাইছে। সেই ফার্মেসিওয়ালা আবার আমাকে এখানে রেফার করছে। এই পর্যন্ত আমার টোটালি মিলেয়া এবার এসে আপনার 11,000 টাকা গেছে সব মিলেয়া। তার মতো অসংখ্য পিতামাতা রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে হামে আক্রান্ত সন্তানদের নিয়ে ছুটে আসছেন এই হাসপাতালে। জরুরি বিভাগে চিকিৎসককে দেখানোর পর ভর্তি নেওয়া হচ্ছে। টানা কয়েকদিন জ্বর, পাতলা পায়খানা, শরীরের লালচে দাগ সহ নানা উপসর্গ হামে আক্রান্ত শিশুদের শরীরে। জ্বর আছে, আমি পরীক্ষা নিরীক্ষা যে ডাক্তার দেখাইছি এলাকায়, ওইখান থেকে ওষুধ বিষুধ খাওয়াইছি, আবার হামটা হয়ে গেছে হঠাৎ একদিনে। প্রথম নিউমোনিয়া হয়েছে, পরে ইনজেকশন দিছি মাদার হসপিটালে, তারপর হসপিটালে ভর্তি হয়েছি, অন্য আবার বাসায় গেছি, বাসায় আবারও ভর্তি হয়েছি। না হাম উঠে মানে খাবার দাবার বন্ধ হয়ে গেছে, এখন শ্বাসকষ্ট উঠে গেছে। টানা কয়েকদিনের চিকিৎসার পর অনেক শিশু সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন। তবে এই কয়েকদিনের চিকিৎসায় সন্তানকে সুস্থ করে তুলতে স্বজনদেরও বেশ বেগ পেতে হয়। কষ্ট তো আল্লাহ দিছে, করছি, অনেক কষ্ট করছি, কিন্তু নার্সেরা মনে করেন যে হেরা অনেক ভালো, অনেক চিকিৎসা ভালো দিচ্ছে। জ্বর 105, 103, 102 এর নিচে নামে না, 200 কাজ হচ্ছে না। পরে আসার পরে আমরা এখন আলহামদুলিল্লাহ এখন ডিএনসিতে আসার পরে এখন ট্রিটমেন্টের পরে আমার বাচ্চা এখন মোটামুটি সুস্থ। মহাখালী হাসপাতালে শনিবার চিকিৎসাধীন রয়েছেন 381 শিশু। গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয় 116 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফেরেন 100 শিশু। তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে নারাজ হাসপাতালের চিকিৎসক কিংবা কর্তৃপক্ষ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশীয় খাবারের মান নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সুস্থ ও স্বাভাবিক বিষয় নয়। খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে বিএসটিআইকে শক্তিশালী করা হবে।
একটা সমাজ বা দেশকে টেকসই করতে হলে দেশের উৎপাদন খাতের উপর প্রতিটি মানুষের আস্থা থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর তেজগাঁয়ে বিএসটিআই ভবনে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন শিল্পমন্ত্রী। জানান, বিএসটিআই সক্ষমতা বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। অপ্রতুল জনবল সংকট দূর করার পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর ও আধুনিক করে গড়ে তোলা হবে। ভোক্তার সুরক্ষা, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে বিএসটিআইয়ের ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করেন বাণিজ্য মন্ত্রী। যদি একটা সোসাইটি সাস্টেইনেবল হতে হয়, একটা দেশ সাস্টেইনেবল হতে হয়, দেশের উপরে যদি মানুষের নিজের আস্থা অর্জন করতে হয়, দেশটাকে একটা ফাংশনাল ক্রেডিবল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে উৎপাদন প্রক্রিয়া এবং ভোক্তা পর্যায়ে যে জিনিসগুলি ভোগ হয় সেগুলির প্রত্যেকটার উপরে মানুষের আস্থা থাকতে হবে। জিলাপি খাওয়ার সময় আপনি যদি এক কামড় জিলাপি খান আর সাথে সাথে আতঙ্কে ভোগেন যে এটার মধ্যে হাইড্রোজ আছে না কি আছে, এটা তো একটা সুস্থ স্বাভাবিক দেশের হতে পারে না, স্বাভাবিকতা হতে পারে না। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, বাংলাদেশের বাস্তবতায় দাতা সংস্থাদের সব পরামর্শ মেনে নেওয়া সম্ভব নয়, কারণ এতে লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। রাজধানীতে সিরডাপ মিলনায়তনে আসছে বাজেট নিয়ে গোলটেবিল আলোচনায় আয়োজন করে অনলাইন প্ল্যাটফর্ম চর্চা। এতে অংশ নেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। জানান, দেশের কর্মসংস্থান সৃষ্টিতে আসছে বাজেটে 60,000 কোটি টাকার তহবিল ঘোষণা হবে। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানিয়েছেন, কেবল প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের সাথে রাষ্ট্রীয় অপচয় কমাতে গুরুত্ব দিচ্ছে সরকার। ব্যাংকগুলোর অর্থনীতি সহায়ক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। দুর্যোগ, বিপর্যয় কিংবা মানবিক সংকট, যেখানে মানুষ বিপদে পড়ে সেখানে বাংলাদেশ জামাতে ইসলামের নেতাকর্মীরা সহায়তার হাত বাড়িয়ে দেয় মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগরীর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই জামাতের নৈতিক দায়িত্ব। শনিবার দুপুরে রাজধানীর বাড়িধারা সংলগ্ন নয়ানগর এলাকায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় সেলিম উদ্দিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি দ্রুত পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পরিদর্শন শেষে মোহাম্মদপুরের জুলাই শহীদ মাহমুদুর রহমান সৈকতের পিতার বাসায় যান সেলিম উদ্দিন। সেখানে ছানি অপারেশন পরবর্তী তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। জিয়াউর রহমান নয়, স্বাধীনতার পরবর্তী সময়ে দেশকে শান্ত রাখতে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করেছিলেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। শনিবার দুপুরে মগবাজারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, সংবিধানের ৫ম সংশোধনের মাধ্যমে ৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের রাজনীতি করার পথ সুগম করেছিলেন জিয়াউর রহমান। এছাড়া বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে স্বাধীনতা বিরোধী শক্তির ষড়যন্ত্র অব্যাহত রয়েছে উল্লেখ করে সকলকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। কুমিল্লা ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কুমিল্লার ১৪ গ্রামের ছুপুয়া এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। মিয়াবাজার হাইওয়ে থানার ওসি রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ফেনী থেকে কুমিল্লা অভিমুখী মদিনা পরিবহন বাসের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা হয়। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় চালক নিহত হয়েছেন। সকাল 8টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় এই দুর্ঘটনা হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আর একবার জানিয়ে। আগামীকাল থেকে তারেক রহমান সরকারের প্রথম বাজেট অধিবেশন প্রস্তুত করলেন সংসদীয় দলকে। চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, নওগাঁ সহ বিভিন্ন সীমান্তে আজও পুশিনের অপচেষ্টায় বিএসএফ ৭৮ জনকে ফিরিয়ে দিয়েছে বিজিবি। শোকজের জবাব না পেলে ৮ দিনের বিরুদ্ধে ব্যবস্থা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল বন্ধ নয়, ভুক্তভোগীরা চান দায়ীদের শাস্তি।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামীকাল। দ্রুত কার্যকরের দাবি বাবার। জাতীয় শিশু সুরক্ষা টাস্কফোর্স গঠনের আহ্বান বিশিষ্টজনদের। ঢাকা আর বাসযোগ্য নয়, প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে, মন্তব্য মির্জা ফখরুলের। চলছে দেশকে দুর্নীতির চক্রমুক্ত করার চেষ্টা, জানালেন তথ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।